ব্যাংকের মাধ্যমে কিনতে গেলে প্রথমে ব্যাংকের মাধ্যমে বুক করতে হবে, তারপরে ফ্রিচার্জ অথবা এয়ারটেল দিয়ে কেনা যায়। তো এখানটায় ধরুন আমি ফ্রিচার্জ দিয়ে বুক করেছি। তো ফ্রিচার্জে খুব সহজ, খালি অ্যাকাউন্ট আর আইএফসি কোড দিলেই হয়ে যায়। তো ব্যাঙ্ক কার্ড নাম্বার যেটা, এটাই অ্যাকাউন্ট নাম্বার, এটাকে আমি ফ্রিচার্জে সাবমিট করব। ফ্রিচার্জে চলে গেলাম, টু ব্যাঙ্ক অপশান, এটা অ্যাড করে দিলাম। এবার আইএফসি কোডটা নিয়ে আসবো, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেহেতু বড় ব্যাঙ্ক, এটা সহজে হয়ে যাওয়া সহজ। নামটা উঠে আসলো, মানে বিশ্বস্ততা তৈরি হয়ে গেল। এবার অন্য নামের জায়গায় অনেক সময় হিবিজিবি আসে, সেক্ষেত্রে একটু কখনো কখনো রিস্ক হয়, তাই নাম এসে গেলে মোটামুটি কিছুটা শিওর হলেও কাজ করা যায়। এবার আমি গেলাম, গিয়ে এবার আমি অ্যামাউন্টটাকে আমি পেমেন্ট করব। এবার কোন অ্যাকাউন্টে টাকা আছে একটু চেক করে দেখে নিই। অ্যাক্সিস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কে আছে। অ্যাক্সিস ব্যাঙ্ক থেকেই করতে হবে পেমেন্টটা। তো পেমেন্ট কিছুটা আমি এগিয়ে নেব, পিন পর্যন্ত বসিয়ে রাখলাম, যাতে এসে আমার বেশি সময় না লাগে। কারণ এদিকে সেন্ড করার পরে একটা টাইম দেয় 1 মিনিট, সেই টাইমের ভিতরে করতে পারলে খুব ভালো হয়। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে টাকা কাটলো কি না, এটা খেয়াল রাখতে হবে। টাকা না কাটলে 3 নম্বরে গিয়ে আটকে যায়। তো আমি এখান থেকে ওটিপি নেওয়ার জন্য মেসেজ সেন্ড করছি। যদি আপনি নোটিফিকেশান সেটিং ঠিকঠাক করেন তাহলে ফোনের ওপরে ভেসে উঠবে, তা না হলে মেসেজে গিয়ে জমবে। তো ওই যে ভেসে উঠলো, আমি সেইভাবে নোটিফিকেশান সেট করেছি। আমি এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে এবার পেমেন্টের সাইডে চলে গেলাম পেমেন্ট করার জন্য। পেমেন্টটা হয়ে গেল। এবার দেখুন 10,100 টাকার নিচে ইউপিআই ট্রানজ্যাকশান আইডি লেখা আছে, এটা আমি কপি করব। কপি করে আমি প্রথম পেজে চলে আসব, এসে ইউটিআর নাম্বারটা বসাবো। এবার আমাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে সাবমিট করব না, কারণ এই ওটিপির টাইম ভ্যালিডিটি থাকে 8 মিনিট। তো আমি পেমেন্ট করেছি ঠিকই, কিন্তু পেমেন্টটা এখন অ্যাকাউন্ট থেকে কেটে যদি সেই অ্যাকাউন্টে না যায়, তাহলে কিন্তু আমার 3 নম্বরে গিয়ে আটকে যাবে। টোকেনটা আমি পেতে কষ্ট হবে, কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে। তাই আমি যদি একটু 10-15 সেকেন্ড ওয়েট করি, তাতে আমার সুবিধাই হবে। তো এখানে দেখুন 1 মিনিট আমার প্রায় শেষ হয়ে গেল। আমি এখন সাবমিট করব। তবে এয়ারটেলে যখন কিনতে হয় তখন কিন্তু সময় অনেক কম থাকে। যেমন এখানে আমি আরও 1 মিনিট ওয়েট করতে পারি সাবমিট করার জন্য, কিন্তু এয়ারটেল হলে ওই কাউন্টডাউন শেষ হয়ে গেলে আর মাত্র 40 সেকেন্ড থাকে। তেমন কাউন্টডাউন শেষ হয়ে গেলে আর 10 সেকেন্ডের মধ্যেই সাবমিট করে দিতে হয়, তা না হলে ওটিপি ইনভ্যালিড হয়ে যায়। তো এখানে আমি একটু ধৈর্য ধরলাম, ধৈর্য ধরে সাবমিট করলাম। আমি চাইছি সুষ্ঠুভাবে টাকাটা পার্টির অ্যাকাউন্টে চলে যাক, যাতে আমার টোকেন 3 নম্বরে গিয়ে না আটকায়। তো এই প্রসেস অ্যাপ্লাই করে আমি অন্তত 100 বারে 97 বার সাকসেস হয়েছি। এই যে এবারও সাকসেস হয়ে গেলাম। আর যখনই আমি তাড়াহুড়ো করে সাবমিট করি, তখন কিন্তু আমার হচ্ছে 3 নম্বরে গিয়ে আটকে যায়। তো এই জন্য আপনারাও একটু বুদ্ধি করে কাজ করবেন। ব্যাংক থেকে কেনা খুবই সোজা। এবার সেলে যখন আমরা বসাবো, সবসময় খেয়াল রাখতে হবে সেলে অ্যাট এ টাইম কিন্তু 10,000 বসাবো না। আমরা এটাকে 3-4টে পার্টে ভাগ করব। যেমন এখানে 10,700 আছে, 3,500 করে আমি এক একটা পার্টে ভাগ করব। সর্বোচ্চ 4,500 পর্যন্ত করতে পারি। মানে আমি 20,000 কিনলে অ্যাট এ টাইমে সেলে বসালে আমার ক্ষতি হতে পারে লিন অ্যামাউন্টের কারণে। আর যদি আমি টুকরো টুকরো বসাই, তাহলে আমার তেমন ক্ষতি হবে না। তো আমি যখন এটা সুপার পের মাধ্যমে বেচতে যাচ্ছি, আমাকে প্রথমে দেখে নিতে হবে সুপার পেতে প্রাইমারি ব্যাংক কোনটা আছে। যে যখনই আমি কোনোটা বেচতে যাব, পেটিএম, ফোনপে, মোবিকুইক, সুপার পে 4টে দিয়ে বিক্রি হবে। তো আমি প্রথমে এটা দেখে নেব যে প্রাইমারি ব্যাংক স্লাইস সেট করা আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো সুপার পেতে যেই আমি টাচ করব, এবার আমার কাছে এটা রিস্ক নোটিশ, মানে কোম্পানি বলতে চাইছে যে কোম্পানি কখনও কিন্তু কোনো ব্যক্তিকে ফোন করে ওটিপি চায় না, যেটা ব্যাংকও করে না। কিন্তু আমরা যখন সেলে বসাবো, অনেক সময় অনেক হ্যাকার আমাদের ফোন করতে পারে,
এখানে আমাদের অ্যালার্ট থাকতে হবে, কারোর ফোন ধরা যাবে না। অনেকে অনেক ধরনের কথা বলবে, আমার টাকা ভুল করে আপনার অ্যাকাউন্টে চলে গেছে, হ্যাঁ আপনি ওটিপিটা দিন, আমি আপনার কেওয়াইসি আপডেট করে দিচ্ছি, এসবে একদম পা দেওয়া যাবে না, কারণ কোম্পানি ফোন করে না, ওটা ফেক ফোন, স্ক্যামার। তো এটা আমি যেই নো অপশানে গেলাম, গিয়ে এবার আমি সেল অপশানে যেই যাব, এবার একটা ওটিপি সিস্টেম আসবে, মানে পারমিশন চাইবে কোম্পানি আমার কাছ থেকে, একটা ওটিপি ভেরিফিকেশান কোড আসবে, এসে গেল, সেটাকে আমি কপি করলাম। অনেক সময় এটা মেসেজে আসে, তো আপনাকে মেসেজ ইনবক্স থেকে কালেকশান করে নিতে হতে পারে। আমি কনফার্ম সেল যেই করব সেই কিন্তু সেলে বসে যাবে, এটা সুপার ওই পের মাধ্যমে, সুপার মানির মাধ্যমে। তাহলে আমি 3,500 টাকা বসালাম সুপার মানির মাধ্যমে, 500 টাকা অলরেডি সেলে বসে গেল। এবার আমি আরও একটা অ্যামাউন্ট বসাবো, 3,500 আবার বসাবো। এবার এটা বসাবো পেটিএমের মাধ্যমে। তো এখানে পেটিএম, এই যে PTHPD, মানে দেখলে বোঝা যায় যে কোনটা পেটিএম কোনটা। রিকমেন্ডেড ফার্স্ট প্ল্যান যাব, তবে তার আগে আমি অবশ্যই পেটিএমে গিয়ে দেখে আসবো যে প্রাইমারি ব্যাংক কোনটা সেট আছে। সব সময় আপনি আপনার ইচ্ছা মতন অ্যাকাউন্টে টাকা নেবেন। এখানে ইউনিয়ন ব্যাংক সিলেক্ট করা আছে, আমি চেঞ্জ করে এটাকে স্লাইস করে দিচ্ছি, স্লাইস ব্যাংক করে দিলাম। ঠিক আছে, আমি চাইছি যে এখন আমার টাকাগুলো স্লাইস ব্যাংকে ঢুকুক। ঠিক আছে, তো এখানটায় আমি 3,500 রিকমেন্ড করলাম, করে সেল অপশানে চলে গেলাম, এটাকে রিস্ক নোটিশটা কেটে দিলাম, আরেকবার সেলে টাচ করলাম, করলে পেটিএম আমার কাছ থেকে হচ্ছে কি পারমিশন নেবে, তো মেসেজ পাঠাবে। এবার ফ্ল্যাশ মেসেজ না হলে আমাকে মেসেজ বক্সে গিয়ে দেখতে হবে যে ওটিপি এসছে কিনা। তো আমি মিনিমাইজ করে এখানে এই অবস্থাতে রেখে আমি চলে যাচ্ছি মেসেজে, এই যে পেটিএমে 71 92 18 চলে এসছে। ঠিক আছে, 71 92 18, ঠিক আছে, তাহলে এটা আমি সাবমিট করে দিচ্ছি, কনফার্ম সেল 71 92 18। তাহলে আমার পেটিএমের মাধ্যমে 3,500 সেলে বসালাম। তাহলে এবার আমি আরও একটা সেলে বসাবো, সেটা মোবিকুইকের মাধ্যমে। তো এখানে 3,700 পয়েন্ট এখনও বেঁচে আছে, তো আমি ওটাকে টাইপ করব 3,700 করে। এবার আমি মোবিকুইক, এই যে কুইক লেখা, কুইক, এটাতে টাচ করলাম, রিকমেন্ডেড করলাম। তার আগে আমি কিন্তু মোবিকুইকে গিয়ে দেখে নেব যে মোবিকুইকে কোন ব্যাংকটা সেট করা আছে আর কি, আমি আমার ইচ্ছা মতন ব্যাংকে যাতে টাকা নিতে পারি, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো এই মোবিকুইকে ঢুকছি, ঢুকে এবার আমি দেখে নেব যে এখানে কোন ব্যাংক, প্রাইমারি ব্যাংক ইউনিয়ন ব্যাংক সেট আছে। তো এটাকে আমি এক কাজ করি, ম্যানেজ করে অ্যাক্সিস ব্যাংক বানিয়ে দিই। অ্যাক্সিস ব্যাংক সেট অ্যাজ এ প্রাইমারি, এই লেখাটায় টাচ করলেই প্রাইমারি ব্যাংক সেট হয়ে যাবে। প্রত্যেকটা ইউপিআইতে কিন্তু নিজের ইচ্ছা মতন আপনি সেট করতে পারবেন, আর এটা সেট করা উচিত এই কারণে যে অনেক সময় ব্যাংকের লিমিট শেষ হয়ে যায়, আমরা টের পেয়ে যাই, তখন সেই ব্যাংকটা সেই ইউপিআই থেকে রিপ্লেস করে দিতে হয়। দেখা যাচ্ছে আমি পেটিএম দিয়ে বিক্রি করব, আমার পেটিএমের ট্রানজ্যাকশান আছে, কিন্তু আমার ইউনিয়ন ব্যাংকের ট্রানজ্যাকশান লিমিট শেষ হয়ে গেছে, তাহলে আমি যদি সেলে বসাই, সেল কিন্তু হবে না। তাহলে আমাকে ইউপিআইতেও লিমিট থাকা লাগবে আর ব্যাংকেও লিমিট থাকা লাগবে, এটা খেয়াল রাখতে হবে। তো পেটিএমের লিমিট আপনি টের পাবেন ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে, পেটিএমের সুপার মানির লিমিট কটা ইউজ হয়েছে সেটা টের পাবেন সুপার মানির ট্রানজ্যাকশান হিস্ট্রিতে। মোবিকুইকের কটা ইউপিআই ব্যবহার হয়েছে, মোবিকুইকে টোটাল পার ডে 40টা ট্রানজ্যাকশান দেয়, তো আপনি ওখানে গিয়ে গুনতে পারবেন যে আপনার কটা ট্রানজ্যাকশান আজকে হলো, তাহলে সেই হিসাবে আপনি ইউপিআইকে ব্যবহার করতে পারবেন। আর ব্যাংকটা আপনাকে কিছুটা অনুমান করে ব্যবহার করতে হবে, বা ব্যাংক স্টেটমেন্ট দেখেও আপনি হিসাব লাগাতে পারেন যে আমার কত হলো, আমার সাবমিট হলো। তো যাই হোক, আমি এবার এখানটায় এটাকে সাবমিট করব, যেহেতু মোবিকুইকে আমি অ্যাকাউন্ট সেট করে এসেছি। তাহলে দেখুন, সুপার মানিতে আমি অ্যাকাউন্ট সেট করে তবে সেল করলাম, তারপরে হচ্ছে মোবিকুইকেও আমি অ্যাকাউন্ট সেট করে তবে সেল করছি, পেটিএমেও কিন্তু আমি আগে ব্যাংক সেট করে তবে, যে মোবিকুইকের ওটিপি 78 32 38, 78 32 38। তাহলে দেখা গেল যে সুপার মানির যে মেসেজটা সেটা ফ্ল্যাশ মেসেজ এসেছিলো, মানে উপরে আমি কপি করে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পেটিএম মোবিকুইক কিন্তু আমার মেসেজে ঢুকলো। তো এটা সবসময় খেয়াল রাখবেন, 10,000 একসঙ্গে কিনেছি বলে 10,000 একসঙ্গে সেল করবেন না, কারণ মার্কেটে প্রচুর লিন অ্যামাউন্ট ঘোরাফেরা করে। যেমন ক্যাশ টাকা নিয়ে যারা লেনদেন করে তাদের হাতে জাল নোট আসলে ছিঁড়ে ফেলতে হয়, তাদের নষ্ট হয়। এখানেও তেমন, যখন আমরা অনলাইনে কাজ করছি তখন
অনেক সাইবার কমপ্লেনযুক্ত পয়সা কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে, যেটা আমার অ্যাকাউন্টে আসলে ওই টাকাটা আমার নষ্ট হতে পারে, ঠিক আছে, হোল্ড হতে পারে। তাহলে আমি যদি বড় অ্যামাউন্ট সেলে বসাই 10,000 20,000 একসঙ্গে, তাহলে দেখা গেলো একটা 10,000 বিক্রি হলো, তাহলে ওই টাকাটা আটকে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমি টুকরো টুকরো বিক্রি করলাম, আমার তাহলে কিন্তু অল্প পয়সা আটকাবে, 500 1000, তো তাতে কিন্তু আমাদের তেমন একটা অসুবিধা হবে না। তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা এই কাজটা আমরা করছি তারা সবসময় নিজের পয়সা বাঁচিয়ে সেফ জোনে থেকে কাজ করতে হবে। কেনাকাটাও করার সময় সবসময় কাস্টমার কেয়ারে কথা বলার অভ্যাস বানিয়ে তবে করাটা ভালো। কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলতে হয়, খুব সহজ কাস্টমার কেয়ারে কথা বলা। এই যে হোম পেজ যদি কখনো 3 নম্বরে আটকে যায়, তাহলে 3 নম্বরে আটকে গেলে সেই পেজের স্ক্রিনশট, এই হোম পেজের স্ক্রিনশট আর এই মাই অপশনের স্ক্রিনশট, এই তিনটে নিতে হয় স্ক্রিনশট। এছাড়া যেখান থেকে আমরা পেমেন্ট করেছি, ঠিক আছে, যেমন এক্সাম্পল আমি দেখে নিই, দুটো ভিডিও বানাতে হয়, একটা হচ্ছে গিয়ে আপনার অন্য ফোন থেকে, আর একটা স্ক্রিন রেকর্ডিং। হ্যাঁ, ধরুন এই ইউপিআই থেকে আমি কিনেছি, যে ইউপিআই থেকে কিনবেন তার কল হিস্ট্রিতে 20টা ট্রানজ্যাকশান দেখিয়ে আপনি যে অ্যামাউন্ট পেমেন্ট করেছেন সেটাকে টাচ করে ওপেন করে ওদের ভিডিও দেখাতে হয় প্রমাণ হিসেবে, দুটো ভিডিও। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ফ্রি চার্জ এখান থেকে শুরু হয়, এরকমভাবে আস্তে আস্তে ওঠাতে হবে, ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যেতে হবে, গিয়ে এবার এখান থেকে গোটা 20টা ট্রানজ্যাকশান কিন্তু আমাদেরকে দেখাতে হবে, আস্তে আস্তে এরকম উঠিয়ে দেখিয়ে আবার মেন অ্যামাউন্টে চলে আসতে হবে, অ্যামাউন্টটা টাচ করতে হবে, একটু উঁচু নিচু করতে হবে, ব্যাস ভিডিও শেষ। এটা স্ক্রিন রেকর্ডিং একটা হবে, আর অন্য ফোন দিয়ে ভিডিও উঠিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো ভিডিও এবং এর যে এই যে পেজটা পেমেন্টের এর স্ক্রিনশট, এই দুটো জিনিস আপনাকে নিয়ে, তাহলে পেমেন্টের আপনার দুটো ভিডিও হলো, একটা স্ক্রিনশট হলো, আর এআরের 3টে আপনার হচ্ছে স্ক্রিনশট এবং এর অর্ডার নাম্বার। এই যে দেখুন অর্ডার নাম্বার লেখা আছে, যে অ্যামাউন্ট 3,700 লেখা, তার নিচে কেওয়াইসি নর্মাল, তার নিচে অর্ডার নাম্বার। তো যখন 3 নম্বরে আটকে যাবে তখন ওই ম্যাচিংয়ের জায়গায় লেখা থাকবে কনফার্মিং, ওই নিচের অর্ডার নাম্বারটা কপি করতে হবে, করে এই কাস্টমার কেয়ারে ঢুকে যেতে হবে, ঢুকে এই যে কাস্টমার সার্ভিসে ঢুকে ঢুকে সঙ্গে সঙ্গে দ্রুত যখনই আপনার আটকাবে সঙ্গে সঙ্গে এই যে এখানে ধরুন আমার ইউআইডি নাম্বার বসানো, স্টার্ট চ্যাট এই অপশানে যেতে হবে, গেলে এবার বট কথা বলছে। কখনো আমরা কম্পিউটারকে মেসেজ করলে কিন্তু কোনো রিপ্লাই পাবো না, আমাদের এজেন্টের সঙ্গে কথা বলতে হবে। ভিআইপি বেনিফিট যেটা লেখা আছে এটাতে আমার টাচ করতে হবে, টাচ করার পরে ওই ডিসাইডেড সিএস এটাতে টাচ করতে হবে, করলে এইবার দেখুন এবার হচ্ছে, এবার এই যে ওকেটা চিপিয়ে দিলেই কিন্তু কাস্টমার কেয়ারে আমার কন্ট্যাক্ট হয়ে যাবে। অলরেডি লোক রেডি রয়েছে কাস্টমার কেয়ারে, তো আমি আর কাস্টমার কেয়ারে ব্যাকে চলে আসছি। তো এইভাবে ওখানে গিয়ে আপনি আপনার এভিডেন্সগুলো সব সাবমিট করবেন, ওরা দেখবেন আপনার প্রবলেম সাথে সাথেই সলভ করে দেবে। তাহলে কেনাটাও খুব বুঝে করতে হবে, আর বিক্রিটাও। একবার কেনার মুখে 3 নম্বরে আটকে গেলে কাস্টমার কেয়ারে কথা বলে কিভাবে ছাড়াতে, এই প্রসেসটা আপনি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন বড় অ্যামাউন্ট কিনতে কিন্তু আর আপনার ভয় লাগবে না, ঠিক আছে। আর সেল বড় অ্যামাউন্ট যতই আমরা কিনি না কেন, 10,000 15,000, সেল কিন্তু পার্টে পার্টেই আমরা করব, ঠিক আছে। এখানে 10,000 টাকা আমি সেলে বসিয়েছিলাম, তার ভিতরে অলরেডি 10,000 সামথিং ছিল, তো সেখানে ধরুন 3,000 মতন সেল হয়ে গেছে, এখন 7,500 বাকি। আর সেল যখন দীর্ঘক্ষণ আটকে যাবে তখন এসে কিন্তু এই ক্যান্সেল ম্যাচিংটা করে দেবেন। এখানে দেখুন এই যে লেখা আছে ম্যাচিং 2:4, 8:11, তার মানে আমার হচ্ছে 3,500টা 11টা পার্টে সেলে বসিয়েছিল, তার ভিতরে 7টা হচ্ছে ম্যাচিং অবস্থায় আছে, 3টে বিক্রি আছে। তো আমি এই ম্যাচিংটা যেই টাচ করব, ক্যান্সেল ম্যাচিং অপশান আসবে, এখানটা টাচ করলে কনফার্মিং করে দিতে হয়। তার মানে কোম্পানিকে আমি বলে দিলাম যে আমার টোকেন যদি বিক্রি না হয় আমার ওয়ালেটে ফেরত দেবেন। সেম জায়গায় এখানে আবার একটা ম্যাচিং আছে, 4টার ভিতরে 2টো বিক্রি হয়েছে, 2টো হোল্ড হয়ে আছে, তো এটাও ম্যাচিং করে দেব, ঠিক আছে, ম্যাচিং করে দিলাম। তো দেখুন এবার আমার সেলে আর 7,000 টাকা পেন্ডিং আছে। তো অ্যাভেলেবেল ব্যালেন্স 50 টাকা, এটা আমার ওয়ালেট, সেল ব্যালেন্স এটা কোম্পানির ওয়ালেট, আর ইন প্রোগ্রেস এটা হচ্ছে মার্কেট। তো ইন প্রোগ্রেসে যখন 0 হয়ে যাবে তখন টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কখনো কখনো ইন প্রোগ্রেসে যদি সেল না হয়, দেখা যাচ্ছে আমার লিমিট শেষ হয়ে গেছে ব্যাংকের অথবা ইউপিআইয়ের, তাহলে ইন প্রোগ্রেস থেকে সেল ব্যালেন্সে বারবার আসে, ইন প্রোগ্রেস থেকে সেল ব্যালেন্স থেকে ইন প্রোগ্রেস, বারবার এরকম করতে থাকলে কোম্পানির কাছে আমাদের নেগেটিভ মেসেজ যায় যে আমাদের ইউপিআই বা
ব্যাংকে প্রবলেম থাকা সত্ত্বেও আমরা মানুষকে হ্যারেস করছি, মানে আমাদেরকে তো কেউ পেমেন্ট করতে পারছে না। আমরা অনেক সময় কিনতে গিয়ে দেখি কারোর আইডিতে টাকা যায় না, ডিসেবল বলে, আনেবল বলে। তো আমাদের অ্যাকাউন্টেও যদি লিমিট না থাকে, অন্যরা আমাদের পেমেন্ট করতে পারবে না, তখন বারবার ইন প্রোগ্রেস আর সেল ব্যালেন্সে রোটেট হতে থাকবে। তখন কিন্তু কোম্পানি আমাদের কেওয়াইসি সাময়িকভাবে ব্যান করে দেয় কাজ করার জন্য। তাই এই যেটা আমি করলাম ক্যান্সেল ম্যাচিংটা, এটা করবেন। তবে কেনার সময় টাকা পেমেন্ট হয়ে গেছে আর আপনি ক্যান্সেল করছেন, এটা একদমই না। ওই সময় কিন্তু ক্যান্সেল করলে টাকাটাই নষ্ট হয়ে যায়। কেনার সময় কোনোভাবে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার লাইভ চ্যাটের মাধ্যমে সলভ করে নিতে হয়, ঠিক আছে। আর ক্যান্সেল তখনই করবেন যখন আপনি কেনার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা সুরক্ষিত আছে, ইউপিআই থেকে পেমেন্ট হয়নি, তখনই আপনি ক্যান্সেল করবেন কেনার সময়, আদারওয়াইজ না। আর যখন 3 নম্বরে আটকে যায় তখন কনফার্মিংয়ে যখন আমরা কাস্টমার কেয়ারে কথা বলি, অনেক সময় দেখবেন ওই 3 নম্বর যেখানে আটকে যায় ওর নিচে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। বাঁ দিকে থাকে কেওয়াইসি আপডেট করা আর ডান দিকে থাকে ক্যান্সেল। তো ওখানেও কখনো ক্যান্সেল চিপবেন না, কোনোভাবে পেমেন্ট করলে ক্যান্সেল চিপবেন না। আর কোনো ব্যক্তির ফোন বেচাকালীন ধরবেন না, ওটিপি দেবেন না। আর সেল কখনো অ্যাট এ টাইম 5,000 টাকার উপরে বসাবেন না। সর্বোচ্চ 4,500, 4,700, 800 এই পর্যন্ত বসান। আপনি 25,000-এর কিনলে সেটাকে 5 ভাগে 6 ভাগে বিক্রি করুন, কিন্তু অ্যাট এ টাইম বেচবেন না। অ্যাট এ টাইম আপনি যদি এখানে সেল করতে চান, দেখুন কতগুলো অপশান রয়েছে আপনার সেলের জন্য। আপনি ফ্রিচার্জ, এয়ারটেল এই দুটো দিয়ে কিনতে পারবেন কিন্তু বেচতে পারবেন না। কিন্তু সুপার মানি, মোবিকুইক, পেটিএম, ফোনপে এটা দিয়ে আপনি বেচতে পারবেন। তাহলে আপনি যদি 20,000-এরও কেনেন, 4,500 করে 4টে ইউপিআইতে অ্যাট এ টাইম আপনি বসিয়ে দিলে 18,000 টাকা সেল বসে গেল। তাহলে কোনো সমস্যা নেই, আমি একটা ইউপিআইয়ের জায়গায় 4টা ইউপিআই ব্যবহার করব, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করলে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না, কাজটা দিয়ে অনেক বেনিফিট দ্রুত পাবেন, ঠিক আছে। এখানটায় আপনারা মাই অপশানে গিয়ে একটা জিনিস দেখিয়ে দিই। এখন মাই অপশানে টিম সেন্টার বলে একটা সাইট লেখা আছে, এখানটায় টাচ করলে দেখা যাবে যে আমরা কত বড় গ্রুপ বানিয়েছি, সেখানে কী ইনকাম হয়েছে, টিম থেকে কত এসছে। যেমন এখানে 62,000 টাকা টোটাল ইনকাম হয়েছে, 9,777 টাকা টিম থেকে এসছে, 18 জন ডাইরেক্ট মেম্বার। তো ডাইরেক্ট মেম্বার যত আপনি বাড়াবেন তত আপনার ইনকাম বাড়বে। শুধু টিম বাড়ালে হবে না, তাদেরকে কাজটা ভালোভাবে শিখিয়ে দিতে হবে, কেনা এবং বেচা, কাস্টমার কেয়ারে কথা বলে, এই 3টে জিনিস শিখিয়ে দিলেই যথেষ্ট। সেকেন্ড লেভেলেও দেখুন টিম তৈরি হয়েছে এই আইডিতে, সেকেন্ড লেভেলেও প্রায় 50-60 জন তৈরি হয়েছে, এরা কাজ করলেও কিন্তু ইনকাম আসবে, ঠিক আছে। তাই টিম বানালে এখানে হচ্ছে ইনকামটা একটু বাড়ে। তো টিম বানানো এতে খুবই সহজ, যেহেতু ঘরে বসে ইনকাম, কোনো বড় ইনভেস্টমেন্ট নেই, রিস্ক নেই, কাজটা সহজ। তাই যে কোনো ব্যক্তিকে বললেই কাজটা করতে আগ্রহ প্রকাশ করে, তাতে তারও লাভ হয়, 2 পয়সা আমাদেরও লাভ হয়। তা আসুন মিলেমিশে আমরা সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে সিনিয়রের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে কাজটা করি। কখনো কোনো কারণে রেগে যাবেন না, টেনশন নেবেন না, কারণ আর্থিক ক্ষতি মেকআপ হবে, কিন্তু রেগে গিয়ে সিনিয়রকে নেগেটিভ কমেন্ট করলে সে যদি একবার আপনার প্রতি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু এই সুযোগটা আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে। শেখার এবং করার দায়িত্ব আমাদের সৌভাগ্য যে সিনিয়ররা আমাদেরকে সহযোগিতা করে। তাই যে কোনো সময় সিনিয়রকে কোনো জিনিস জানা বা হেল্পের জন্য রিকোয়েস্ট মোডেই আমরা কথা বলবো, হ্যাঁ, তাকে সম্মান দিয়ে। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এমন সিনিয়র হেল্প করছে যে আমাদের থেকে 1 টাকাও পায় না, কারণ এখানে 2টো লেভেল কমিশন থাকে। আর আমার সিনিয়র যে হেল্প করছে হয়তো 3 নম্বর লেভেলে, তাহলে সে আমার থেকে টাকা পায় না। তাহলে আমি অবশ্যই তাকে এতটা রেসপেক্ট দেব যাতে সে হাসতে হাসতে আমার প্রবলেমটা শর্ট আউট করে। টুকটাক প্রবলেম আসে যেগুলো রেগুলার মিটিং অ্যাটেন্ড করা, ভিডিও দেখলে কিন্তু আমরা এক্সপার্ট হয়ে যেতে পারি। যে ব্যক্তি এখান থেকে বড় ইনকাম করতে চাইছে তার উচিত সময়কে সঠিকভাবে ইউজ করা, রেগুলার ভিডিও দেখা, মিটিং অ্যাটেন্ড করা, সিনিয়রের সঙ্গে ভয়েস মেসেজে যোগাযোগ রাখা, ছোটোখাটো প্রবলেম নিজে সলভ করার জন্য চেষ্টা করা, নিজের টিমের ম্যাক্সিমাম প্রবলেম নিজে সলভ করা, ইউনিক কোনো প্রবলেম থাকলে তবেই সিনিয়রকে বলা, ঠিক আছে। তাহলে কি হবে, কোঅপারেশন ভালো থাকবে, আপনি যেটা করবেন আপনার জুনিয়র সেটা শিখবে, ফলে টিমে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারের সংখ্যা বাড়বে, আপনি প্যাসিভ ইনকামটা খুব বেশি পাবেন, ঠিক আছে। আর এখানে ডলার বলে একটা অপশান আছে, সেখানে আমরা যাই না, আমরা কেউ যাই না। আমরা জানি ডলার দিয়ে কীভাবে কিনতে বেচতে হয়, কিন্তু ডলারে দুটো সমস্যা, এক যদি টাকা ফেসে যায় কোনোভাবে, ছাড়িয়ে দেওয়ার কেউ নেই, কারণ এই কাজটা কেউই করে না, এর সলিউশন ম্যাক্সিমাম লোক জানে না।
দু নম্বর হচ্ছে এতে রেফারেল বোনাস নেই, ফলে টিম বানালে টিমের লোক যদি ইন ফিউচারে ডলারে বিজনেস করে তাহলে কিন্তু আমাদের 5 পয়সা ইনকাম নেই। তাহলে আমরা দেখা যাচ্ছে নিজের ইনকাম করতে গিয়ে আমরা প্যাসিভ ইনকাম যেটা মেন ইনকাম সেটা কিন্তু হাতছাড়া করতে পারি। তো টিমে কখনোই ডলারের কালচার আমরা চালু করব না, কারণ ডলারে কেনা বেচাটা সত্যি ডেঞ্জারাস। যে জিনিস আমরা জানি না, কোনো কারণে যদি কিছু টাকা আটকে যায়, আমাদের কষ্টের টাকা কারণ নষ্ট হোক, এটা আমরা চাই না। আমরা ব্যাঙ্কিংয়ে এবং ওটিপি ইউপিআইতে এক্সপার্ট। এখানে কম কম টাকা দিয়ে আমরা ট্রেড করব। হাত সেট করার শুরুতে 500, 1000 এরকম অ্যামাউন্ট নিয়ে কাজ করব। যখন আমাদের হাত সেট হয়ে যাবে, কাস্টমার কেয়ার কথা বলে আমরা স্যাটিসফাইড হয়ে যাব যে হ্যাঁ আটকে গেলে আমি ছাড়িয়ে নিতে পারবো, তখনই কিন্তু আমরা বড় অ্যামাউন্টের দিকে এগোবো। হ্যাঁ, এখানে ব্যাংকের থ্রুতে যদি একটা 25,000-এর কেনা যায়, যেমন আমি 10,000 টাকার কিনলাম, একটাতেই 400 টাকা লাভ। তাহলে আমি সারাদিনে যদি 3বার 10,000 টাকার কিনি তো আমার কিন্তু 1200 টাকা লাভ। তাহলে আমি 10,000-এর পুঁজি দিয়ে আমি যদি 3বার কেনাকাটা করি, একবার কিনলাম বেচলাম, কিনলাম বেচলাম, কিনলাম বেচলাম, তাহলে আমার 3বার 30,000 টাকা ট্রানজ্যাকশান হোক বা 25,000-এর হোক, আমার 1000 থেকে 1200 টাকা কিন্তু ইনকাম হয়ে যাবে। তো সবাই যে পুঁজিটা আমাদের আছে, যেমন এখানে আমার কাছে অলরেডি 50,000-এর পুঁজি আছে, তাই আমি 10,000 টাকার অ্যাট এ টাইম কিনলাম। যত টাকা আমার পুঁজি তার 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগই আমি রিস্ক নেব, কারণ টেকনিক্যাল ইস্যুর কারণে যে কোনো মুহূর্তে ফোন বন্ধ হয়ে গেল, টাওয়ার চলে গেল, এর কারণে আজ পর্যন্ত পয়সা নষ্ট হতে দেখিনি, কিন্তু ইউপিআই, টাওয়ার, নেট, এদের কারণে, ফোনের কারণে কিন্তু অনেকের পয়সা নষ্ট হতে দেখেছে। নিজের জীবকে দাঁত কামড়ে দেয়, অর্থাৎ আমরা কাউকে বিশ্বাস না করাই ভালো। বিজনেসম্যানরা কাউকে বিশ্বাস করে না, এই কারণেই তারা ফর্মুলাকে বিশ্বাস করে। এখানে ফর্মুলাকে আমি যদি 10,000 টাকা নিয়ে ফিল্ডে নামি, আমার 10,000 বাজেট আছে, তাহলে আমি 2 থেকে 3,000-এর মধ্যে কেনাকাটা করব। 3টে 4টে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, একবারে 3টে 4টে ইউপিআইয়ের মাধ্যমে সেলে বসিয়ে দেবো। আবার টাকাটা এক জায়গায় গিয়ে জমবে আমার নিজের পছন্দর ব্যাংকে, সেখান থেকে আবার কিনবো, আবার বেচবো। এইভাবে আমি 3বার 4বার করব, তাতে আমার 1,000 টাকা প্রফিট হবে। আমার ইনভেস্টমেন্ট থাকলো 10,000 টাকা। তাহলে 10,000 ইনভেস্ট করে 1,000 মানে দিনে 10%, মাসে 300%, মানে হিউজ প্রফিট। তো এত প্রফিট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আমরা অলরেডি জানি যে এই টোকেনটা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে এবং ট্রেডিং প্ল্যাটফর্মে রিচার্জ এবং উইথড্র হিসাবে ইউজ হয়। তো সেই তাদের যে বেনিফিট, কোম্পানি কী করে, আমাদের যে ইউপিআইটা সেটাকে ব্যবহার করে, কারণ যে গেমিং প্ল্যাটফর্ম তাদের হিউজ ইউপিআই ফ্যাসিলিটি থাকে না, তাই তারা কী করে, আমাদের যে ইউপিআই ডেলি আমাদের নষ্ট হয়ে যায় সেটা ব্যবহার করে প্রচুর লোকের গেমে এবং ট্রেডিং প্ল্যাটফর্মে রিচার্জ এবং উইথড্রটা মেনটেন করে, আর এই কারণে আমাদের সামান্য প্রফিট দেয়। এতে ওই প্ল্যাটফর্মেরও লাভ, সে প্রচুর বড় লেভেলে বিজনেস করতে পারছে আমাদের ইউপিআইয়ের সহযোগিতায়। আমরা সহযোগিতা না করলে তাদের বিজনেস বড় লেভেলে যাবে না। আবার আমাদেরও বেনিফিট হচ্ছে যে আমরা ঘরে বসে পার ডে 500-1,000 টাকা একটা ইনকামের সুযোগ পাচ্ছি, যেখানে আমরা জানি যেমন ওয়েস্ট বেঙ্গলে ইনকামের পজিশন কি, চাকরি বাকরি মানে হাজার হাজার চাকরি থেকে ছাঁটাই হচ্ছে, 6,000 6,500 কোম্পানি দেশ থেকে, মানে রাজ্য থেকে বেরিয়ে গেছে। মানে আমরা আমাদের রাজনৈতিক কারণে আমরা অনেকটাই পিছিয়ে ইনকাম সোর্সের কারণে, তাই আমরা অনেক সময় বাধ্য হই এরকম অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তাই আমরা সবসময় লিগ্যালভাবে কাজ করব। আমাদের ব্যাংকিং ট্রানজ্যাকশান যেটা, সেটা সেভিংস অ্যাকাউন্টে প্রথম দিকে কিছুদিন আমরা করলাম, কিন্তু খেয়াল রাখতে হবে লং টাইম সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করা যাবে না। ইউপিআইতে সম্ভবত এই মুহূর্তে 25 লাখ টাকা ট্রানজ্যাকশানের পারমিশন আছে, আর ক্যাশ টাকায় 10 লাখ পর্যন্ত হয়। তো আমরা যেহেতু ইউপিআই করছি, তাই সর্বোচ্চ 15-20 লাখ পর্যন্ত ট্রানজ্যাকশান আমরা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি, তারপরে কিন্তু আর না। তারপরে আমরা কারেন্ট অ্যাকাউন্টে কনভার্ট হব। ইউনিয়ন ব্যাংক নামে কারেন্ট অ্যাকাউন্ট করে, অ্যাক্সিস ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট করে শুধুমাত্র উদ্যমা ট্রেড লাইসেন্স হয়ে গেলে। স্লাইসে উদ্যম সার্টিফিকেট দিয়ে অনলাইনে কারেন্ট অ্যাকাউন্ট বানা যায়। তাহলে এই 3টে কারেন্ট অ্যাকাউন্ট বানানো যায়। এছাড়া অন্যান্য ব্যাংকে বিজনেস দেখানো লাগে। এই 3টে অ্যাকাউন্টে আমার কোনো বিজনেস দেখানো লাগেনি, যেহেতু আমি অ্যাকাউন্ট বানানোর সময় টাকা দিয়ে বানাচ্ছি, সেই টাকাটা আমার অ্যাকাউন্টেই থাকছে। অ্যাক্সেসে শুধু 15,000, ইউনিয়নে 1,000, আর স্লাইসে কোনো পয়সা লাগে না। তাহলে আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারছি। যখন আমার ইনকাম 20-30 হাজার হয়ে গেল, তখন আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিলাম। তাহলে আমার কোনো সমস্যা আশা করি হবে না। আর মার্চ মাসে আমার 1 লাখের উপরে ইনকাম গেলেই মাত্র 500 টাকা দিয়ে আমি কোনো অ্যাকাউন্টেন্ট দিয়ে একটা আইটি ফাইল করে নেব, গভর্নমেন্টকে হিসাব দেওয়ার জন্য যে আমার সারা বছর এত টাকা ট্রানজ্যাকশান হয়েছে, এত টাকা প্রফিট হয়েছে। আমি ট্যাক্সের আওতায় পড়লে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। 3 লাখের উপরে ইনকাম হলে তবেই আমাকে ট্যাক্স দিতে হয় 5%, না হলে দিতে হয় না।
তবুও আমাদের 1,00,000-এর উপরে গেলে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত, যাতে আগামী বছরটায় আমাকে কোনো ডিস্টারবেন্স ঝেলতে না হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। অনেকেই এই ভুলটা করে, কারেন্ট অ্যাকাউন্ট না বানিয়ে সেভিংসে হিউজ ট্রানজ্যাকশান করে, ইনকাম ট্যাক্স ঠিকঠাক দেয় না, লিন অ্যামাউন্ট আসলে অ্যাকাউন্ট ইউজ করা বন্ধ করে দেয়। এই কারণে কিন্তু অনেক সময় অনেকে সমস্যায় পড়ে। তো আমাদের জিনিসটা ভালো করে জানতে হবে যে কীভাবে কাজ করলে আমরা সমস্যায় পড়ব না। আমরা কখনোই চাইবো না যে আমাদের ভুলের কারণে অন্য কারোর সমস্যা হোক। তো শুরুতে আপনারা অনলাইনে জিও, এনএসডিএল, স্লাইস, ফিনো, এয়ারটেল এই 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে খেয়াল রাখবেন এই ব্যাঙ্কগুলোই কিন্তু লিমিটেড পারমিশন থাকে। এদের এখানে যদি কোনো কারণে লিন অ্যামাউন্ট ঢোকে, ধরুন আপনার 10,000 টাকা অ্যাকাউন্টে আছে, 1,000 টাকা লিন অ্যামাউন্ট ঢুকলো, পুরো অ্যাকাউন্ট কিন্তু এরা হোল্ড করে দেয়, এরা ট্রানজ্যাকশান করতে দেয় না। কিন্তু আমরা ন্যাশনাল যে ব্যাঙ্কগুলো আছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো, কানাড়া, তারপরে বন্ধন ব্যাঙ্ক, তারপরে অ্যাক্সিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই, এই যে ব্যাঙ্কগুলো বড় ব্যাঙ্ক, এদের ক্ষমতা বেশি। এদের অ্যাকাউন্টগুলোয় কী হয়, যদি কোনো কারণে লিন অ্যামাউন্ট ঢোকে তাহলে ওই অ্যামাউন্টটা রেখে বাকি টাকা ট্রানজ্যাকশান করতে দেয়। আর আমরা তো কোনো ডাইরেক্ট কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত না, আমরা ট্রেড করছি, আমাদের কাছে যে লিন অ্যামাউন্ট আসে সেটা খুব ছোট অ্যামাউন্ট আসে নর্মালি, আর লেভেলটাও অনেক বেশি থাকে, যেটা নিয়ে আইনগত দিক থেকে আমি অনেকের ভিডিও স্টাডি করেছি, কোনো প্রবলেম তেমন নেই। ঠিক আছে, আমরা তো কোনো ক্রাইম করছি না, আমরা নর্মালি ট্রেড করছি, কিন্তু যেহেতু হিউজ ট্রানজ্যাকশান হয় তাই লিন অ্যামাউন্ট আসবে এটা ধরে নিয়েই নামতে হবে। আমি যেমন ধরে নিয়েছি যে 10,000 টাকা ইনকাম হলে 1,000 টাকা লিন অ্যামাউন্ট আসতেই পারে, 1,00,000 ইনকাম হলে 10,000 আসবে। তো 1,00,000 যদি আমার ইনকাম হয়, আমার যদি 10,000 টাকা ট্যাক্স দিতে হয়, 10,000 টাকা যদি লিন অ্যামাউন্ট যায়, তাও আমার 80,000 টাকা লাভ। এইটুকুনি মনকে সান্ত্বনা দিয়ে আমি কাজটা করছি। প্রথম দিন থেকে মাইন্ডসেট রেখেছি, ডিমের ব্যবসা করতে গেলে ডিম ফাটবে, আমের ব্যবসা করতে গেলে ঝড়ে আম পড়বে, হ্যাঁ, সাইকেল চালাতে গেলে প্রথম হাত পা কাটবে। তো যা কিছু হওয়ার প্রথম দিকে হবে, ধীরে ধীরে আমরা যত তাড়াতাড়ি জিনিসটা সিনিয়রের থেকে শিখে নেব, মিটিং ভিডিওর থেকে এক্সপার্ট হয়ে যাব, তত কিন্তু আমরা এই কাজে কমফোর্টেবল হব এবং প্রফিটেবল থাকব। ঠিক আছে, তো আমি ব্যক্তিগতভাবে নিজে এই কাজটা খুব অল্প দিনে এই ইনকামটা করেছি, আপনারা যেটা দেখলেন। এছাড়া আমার আরও একটা আইডি আছে, সেখানেও খুব ভালো ইনকাম হচ্ছে। তো আমরা ইনকাম বাড়াতে চাইলে আমাদের পরিবারের আইডি বাড়িয়েও আমরা ইনকাম কিন্তু বাড়াতে পারি। আপনার নিজের আইডিটাতে পার ডে 1,000 টাকা আপনি ইনকাম করলেন, আর আপনার বাড়িতে আরও 3টে আইডি হলো, তাহলে দিন গেলে 4,000, মাসে 1,20,000 ইনকাম করতে গেলে কিন্তু এই বিজনেসে ঘর থেকে বেরোনোর প্রয়োজন হয় না, ঘরে বসেই সম্ভব হয়। তো সাবজেক্টটা প্রায় 3 বছর ধরে চলছে, আশা রাখছি আরও 1-2 বছর চলবে। যেহেতু কোম্পানিটা লজিক্যাল প্রফিট করছে, সেই কোম্পানি পালায় যে কোম্পানির প্রফিট লজিক্যাল না, এর টুপি ওর মাথায় দেয়, ওর টুপি ওর মাথায় দেয়। এখানে কোম্পানি আমাদের থেকে কিছু ইউপিআই ব্যবহার করে নিচ্ছে, তার পরিবর্তে আমাদের সামান্য বোনাস দিচ্ছে। কত না, 6% থেকে 7%, আর রেফারেল বোনাস দেয়, ওই হরে গড়ে 10% কোম্পানির খরচ হচ্ছে। আর আমরা জানি যে কোনো গেমিং বা ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু হিউজ প্রফিট করে, প্রায় 30-40%। তো এই যে প্রফিটটা কিছুটা আমাদের দেয়, কিছুটা নিজেরা রাখে, কিছুটা তারা পার্টিকে দেয়, গভর্নমেন্টকে ট্যাক্স কি দেয় বা দেয় না ওটা আমাদের বিষয় না। তো ওভারঅল আমরা যদি দেখি যে হ্যাঁ সাবজেক্টটায় কোম্পানি সত্যি প্রফিট করছে, তাহলে কোম্পানি পালানোর চান্সটা কম থাকে এবং আমাদের এই প্রফিটটা লং টাইম হওয়ার থাকে। তাই আমি রিকোয়েস্ট করব, যে কেউ যুক্ত হলে প্রথম দিনই অ্যাকাউন্ট অনলাইন থেকে বেশি করে ডাউনলোড করে নিতে হবে, ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে হবে, ইউপিআই বেশি করে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমার দেখুন ইউপিআই অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6টা ইউপিআই আছে। যত বেশি ইউপিআই হবে তত কেনাবেচা বেশি করা যাবে। সেমভাবে ব্যাঙ্কও আমাদের বেশি হওয়া লাগবে। যেমন এখানে আমার কটা ব্যাঙ্ক আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যত বেশি ব্যাঙ্ক হবে, এখানে ইউনিয়ন ব্যাঙ্কের 2টো অ্যাকাউন্ট, স্লাইস একটা, অ্যাক্সিস একটা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা, জিও পেমেন্ট ব্যাঙ্ক একটা, ফিও একটা, এয়ারটেল, এনএসডিএল। এবার এরপরে স্লাইসের বিজনেস একটা অ্যাকাউন্ট খোলা হবে, তার মানে দেখুন 7-8টা অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। যার যত বেশি অ্যাকাউন্ট তার ইনকাম তত বেশি কিন্তু এখান থেকে হবে। তো আশা করি সাবজেক্টটা আপনারা বুঝতে পেরেছেন। বেশি করে বোঝার চেষ্টা করুন, শিখে গেলে করা আপনি আপ হয়ে যাবে। 3 ইডিয়ট সিনেমায় বলেছে না, কাবিল বানো কামিয়াবি তো সালা ঝক মার কে আয়েগা, এখানেও ব্যাপারটা তাই। টোটাল আপনার মনের যত দ্বিধাদ্বন্দ্ব সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে নিন আগে, যে কোম্পানি প্রফিট কোথা থেকে দিচ্ছে, কেন দিচ্ছে, কতটা দিচ্ছে, ঠিক আছে, কিভাবে সেই প্রফিটটা আমি ঘরে আনতে পারবো, আনতে গিয়ে কোনো আইনি প্রক্রিয়া আছে কি না, সেটা কিভাবে আমাকে সলভ করতে হবে,
কোথায় কোথায় আমাকে ইনকাম ট্যাক্স, জিএসটি এতে লাগে না, তবু আমাকে জেনে নিতে হবে, কোনো ভালো এক্সপার্টের কাছ থেকে জেনে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই জানে না, তো প্রত্যেকে তার মতামত তার অ্যাঙ্গেল থেকে দেবে। আমাদের জানতে হবে এমন ব্যক্তির কাছ থেকে যারা অলরেডি সাবজেক্টটা জানে বা বোঝে, তাহলে আমরা সঠিক ইনফরমেশান আশা করি পাবো। তো ধন্যবাদ, আশা করি আজকের আলোচনাটা আপনাদের যথেষ্ট উপকার দেবে। কাজটা শিখে করুন, যাতে কোনোভাবে আপনার একটা টাকাও কষ্টের নষ্ট না হয়, এবং অন্য কেউ যুক্ত হলেও তাকে ম্যাক্সিমাম 500 থেকে 1000 টাকা দিয়েই কাজ শুরু করার সাজেশান দেবেন। কেউ যেন বেশি অ্যামাউন্ট নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে না পড়ে কোটিপতি হওয়ার জন্য। প্রথম ব্যাংক এবং ইউপিআই যদিও সেই লিমিটটা দেবে না, তাই প্রথমে ছোট্ট অ্যামাউন্টে দিনে 100-200 টাকা ইনকাম করে হাত সেট করতে হবে। দিন 10-15 যাওয়ার পরে ব্যাংক এবং ইউপিআই লিমিট বেড়ে যাবে এবং আপনাকে একটা বড় ট্রানজ্যাকশান করার সুযোগ দেবে, তখন আপনি বড় ইনকাম পাবেন। আর প্রথম দিকে হট করে বেশি ইউপিআই ট্রানজ্যাকশান করলে ব্যাংক অ্যাকাউন্ট আপনার হোল্ড করবে, কারণ ব্যাংক জানবে যে আপনি হয়তো কোনো ইলিগাল কাজে জড়িত আছেন বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তখন ব্যাংকে গিয়ে বা মেল করে জানাতে হয় যে আমার ইউপিআই ট্রানজ্যাকশান প্রচুর ইউজ হয়, যে আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে বাইরের থেকে আমার মুদিখানা দোকান আছে বা আমার ইউপিআই এর মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে লোকের টাকা তুলে দিই। তো আমার বন্ধুবান্ধবরা বাইরে থাকে, তারা টাকা পাঠায়, ভোরবেলা হোক, দিনের বেলা হোক, রাতে হোক। তো এই কারণে ইউপিআই আমার বেশি ইউজ হয় বললে তখন তারা খুলে দেয়। একটা লজিক্যাল উত্তর যখন তারা পেয়ে যায় তারা খুলে দেয়, কারণ আমার অ্যাকাউন্ট। কিন্তু যদি তারা লজিক্যাল উত্তর না পায়, তারা কিন্তু টেনশনে এসে যায় যে এই অ্যামাউন্টের জন্য তাদের কোনো প্রবলেম হবে না তো। আর বিশেষ করে ব্যাঙ্কগুলো ট্রেড, ক্রিপ্টোকারেন্সি, শেয়ার ট্রেডিং, গেমিং প্ল্যাটফর্মকে একটু ভয়ই পায়। তো গেমিং তো অলরেডি ইন্ডিয়াতে ব্যান্ড, তবু লোক লুকিয়ে করছে, আলাদা ইস্যু। বাট আমরা যে ট্রেডিংটা করি সেটা যদি ডাইরেক্টলি বলি, অনেক সময় ব্যাঙ্ক ইতস্তত বোধ করে, কারণ ব্যাংকের ইউপিআই যে সার্ভিসটা আমরা ইউজ করি তাতে কিন্তু ব্যাংকের একটা হিউজ পয়সা কাটে। হয়তো আমরা পেমেন্ট করছি না, কিন্তু ব্যাংকের পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য একটা খরচ হয়। তো ব্যাংক কখনোই চাইবে না যে আমরা হিউজ ইউপিআই ব্যবহার করি। ব্যাংক চাইবে যে আমার টাকা তার অ্যাকাউন্টে সবসময় পড়ে থাকুক, সে ব্যবসা করুক। তাই ট্রেডিংয়ের কথা বললে অনেক সময় অনেক ব্যাংক আমাদেরকে অনেক রকম মিসগাইড করতে পারে। তাই আমাদের উচিত এমন কিছু কথা বলা যাতে তাদেরও সমস্যা না হয়, আমাদেরও সমস্যা না হয়। যেমন আমি আমার ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের মুদিখানা দোকান আছে এবং বাইরে থেকে লোক অনেক সময় টাকা পাঠায়, সেই টাকাটা আমাদের আঙুলের ছাপ দিয়ে উঠিয়ে দিতে হয়, ক্যাশ করে দিতে হয়। এছাড়া টুকটাক কিছু ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছে, হালকা টাচ দিয়ে দিলাম, ঠিক আছে, মিক্স করে বললাম, সে বুঝে গেল হ্যাঁ এর ইউপিআই প্রচুর ইউজ হতে পারে, এবং সে আনব্লক করে দিল। তো এটা খেয়াল রাখবেন, একটা ব্যাংক থেকে কিনে একটা ব্যাংকে কখনো বারবার কেনাবেচা করবেন না। এই 1 নম্বর ব্যাংক থেকে কিনে বিক্রি করে টাকা 2 নম্বরে ঢোকাবেন, 2 নম্বর দিয়ে কিনে 3 নম্বর, 3 নম্বর দিয়ে কিনে 4 নম্বর, 4 নম্বর দিয়ে কিনে 5 নম্বর। যত বেশি ব্যাংক অ্যাকাউন্ট হবে তত আপনার সুবিধা। আর একটা ব্যাংক অ্যাকাউন্টে কেনা এবং বেচা লং টাইম করবেন না। যেহেতু সাথে সাথে আপনি অনলাইন থেকে প্লে স্টোর থেকে 5টা ব্যাংক ডাউনলোড করতে পারছেন, তাহলে কেন খালি আপনি একটা অ্যাকাউন্ট নিয়ে নাড়াচাড়া করবেন? তো এতে ব্যাংক সন্দেহ করবে, আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক করে দিতে পারে। তো কাজটা হিসাব করে করুন, বুঝে করুন, সবার সুবিধা বুঝে করুন, কারোর যেন অসুবিধা না হয়। খুব কম পুঁজিতে শুরু করুন। আমি 500 টাকা দিয়ে পুঁজি দিয়ে শুরু করে কিন্তু এই অ্যামাউন্টটা আমি ইনকাম করেছি। তো আপনিও চেষ্টা করলে ছোট্ট অ্যামাউন্ট দিয়ে, এমন একটা অ্যামাউন্ট নিয়ে কাজ শুরু করুন যেটা চলে গেলেও যেন আপনার বিশাল রিস্ক না হয়, ঠিক আছে? কোনো জুনিয়র যেন বেশি অ্যামাউন্টে করতে চাইলেও তাকে আটকাবেন, কারণ প্রথমে সম্পর্ক ভালো থাকার কারণে সে আপনার কি কিন্তু মাথায় তুলে রাখবে যেই তার টাকাটা চোট যাবে সে আপনার নামে বদনাম করবে। তাই তাকে প্রথম দিয়ে স্ট্রিক্টলি বলুন যে ভাই ততটা নিয়েই তুমি কাজ শুরু করো যতটা চলে গেলে তোমার বুকে ব্যথা হবে না। 500, 1000, তার বেশি না। হাত সেট হোক, ব্যাংকের লিমিট বাড়ুক, ইউপিআই লিমিট বাড়ুক, তারপরে তুমি বড় ট্রানজ্যাকশান নিজের দায়িত্ব করো, যখন কাস্টমার কেয়ারে কথা বলে টোকেনটা রিলিজ করার ক্ষমতা তোমার হয়ে যাবে। তো এইভাবে কথা বলে জেনুইনভাবে কাজ করুন, আশা করি আপনি নিজেও প্রফিটে থাকবেন এবং অনেককে আপনি প্রফিট এর মাধ্যমে দিতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন। আশা করি আপনারা এই প্রসেসে এগোবেন। দেখুন এখানে অলরেডি আমার কিন্তু সব সেল হয়ে গেছে, ঠিক আছে। কিছু পেমেন্ট টাইম আউট আছে, হয়তো 1-2 হাজার টাকা আমার এখনও সেল হয়নি, যেগুলো লালগুলো হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমার মেন ওয়ালেটে চলে আসবে, আবার সেলে বসিয়ে দেবো, সেল হয়ে যাবে। সেল না হলেও কোনো টেনশন নেই, ও আমার অ্যাকাউন্টে চলে আসে ওয়ালেটে। তো আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন তখন যখন আপনি নিয়ম মেনে কাজটা করবেন, ঠিক আছে। তো সাকসেস ফেলিয়ার টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, আপনি শেখায় কতটা আগ্রহী আর কাজটা গুছিয়ে করায় কতটা আগ্রহী। ইনকাম তো বাই প্রোডাক্ট। ধন্যবাদ, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।